আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সরকারি নাজির আক্তার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস বিষয় অর্থনীতি আজকে দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রথম লেকচারে মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান অধ্যায়ের কিছু টপিকস আমরা আলোচনা করেছিলাম। আজকে প্রথম যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে সুযোগ ব্যয়, ইংলিশে যেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। আমি আবার বলছি, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। আবার যদি আমি অন্যভাবে একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে অন্যভাবে বলা যায় যে একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয় সেই হারানোর পরিমাণই হলো নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করি যে একজন কৃষকের এক খণ্ড জমি আছে। ওই এক খণ্ড জমিতে কৃষক চাইলে পাট উৎপাদন করতে পারে বা ধান উৎপাদন করতে পারে। এখন সে যদি পাট উৎপাদন করে তাহলে সে কি ওই এক খণ্ড জমিতে একই সময়ে সে ধান উৎপাদন করতে হবে না। এই যে তোমার পাট উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে ধান উৎপাদন। একটা উৎপাদন করতে যে আমি আরেকটা উৎপাদন করতে পারছি না, আমার সুযোগটা যে ছাড়তে হচ্ছে, এজন্য বলা হচ্ছে এটাকে সুযোগ ব্যয়। আরেকটা উদাহরণ দিই, একজন ছাত্র বাংলা বই না কিনে ইংরেজি বই ক্রয় করে। এখন এই যে একটার বদলে সে আর একটা কিনলো, তার মানে হচ্ছে কি ইংরেজি বই যে ক্রয়ের সুযোগ ব্যয় হলো বাংলা বই ক্রয় না করা। এইভাবে সুযোগ ব্যয়টা বলা হচ্ছে আমি যে জিনিসটা নিচ্ছি তার বদলে আমার অন্য একটা পছন্দের জিনিস বা সুযোগ যেটা আমি ছেড়ে দিচ্ছি, সেটাই হচ্ছে আমার যে জিনিসটা পাচ্ছি সেই পরিমাণই হচ্ছে আমার সুযোগ ব্যয়। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেমস। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্যই কি? অভাব পূরণ। আমরা জানি যে মানুষের অভাব হচ্ছে অসীম, আর মানুষের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা তার অসীম অভাব কিভাবে পূরণ করতে পারবে, এটাই সাধারণত অর্থনীতির মূল যেটা মৌলিক সমস্যা বলা যায়। যেমন আমি যদি সংজ্ঞা আকারে বলি, সেটা হচ্ছে সীমিত সম্পদ ও অসীম অভাব এ দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। এখন নোবেল বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন উনি বলেছে যে সমাজে মৌলিক বা কেন্দ্রীয় সমস্যা তিনটা। এই তিনটা সমস্যার প্রথম যে সমস্যাটা সেটা কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। এই তিনটি প্রধান সমস্যার সাথে আরও তিনটি সমস্যা জড়িত, যেটা নিচে আমি যে ছকটা দিয়েছি সেখানে লেখাই আছে, দেখো। এই তিনটা সমস্যার সাথে আরও তিনটা সমস্যা জড়িত। সেখানে বলা প্রথম যেটা বলা উৎপাদন ও বন্টন কার্যের দক্ষতা সমস্যা,
দ্বিতীয়টা হচ্ছে সকল উপকরণের পূর্ণ ব্যবহার বা নিয়োগ সমস্যা। আর 3 নাম্বার যেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধির সমস্যা। আমরা আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল যে 3টা সমস্যা, যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। প্রথম যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে। সমাজের প্রতিটি মানুষ বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণ চাহিদা অনুভব করে। কারো চাল লাগবে, কারো ডাল লাগবে, কারো চাল কম লাগবে, কারো চাল বেশি লাগবে, কারো ডাল কম লাগবে, আবার কারো ডাল বেশি লাগবে। এই যে বলা হচ্ছে যে সমাজের প্রতিটি মানুষ বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণ চাহিদা অনুভব করে, তাই সমাজের প্রতিটি ব্যক্তিকে কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করতে হয়। আবার আমি হচ্ছে স্যামুয়েলসনের কথাতেই বলি যে হচ্ছে অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের মতে হচ্ছে আমরা যে আগের লেকচারে বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনার রেখা পিপিসি সাহায্যে এই যে কি উৎপাদন করা হবে এটার হচ্ছে সমাধান করা যায়। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখো চিত্রের ভূমি অক্ষে দেখা যাচ্ছে খাদ্য ও এক্স ভূমি অক্ষ, যেটাকে খাদ্য ইন্ডিকেট করা হচ্ছে, আর হচ্ছে ও ওয়াই লম্ব অক্ষে বস্ত্র ইন্ডিকেট করা হচ্ছে। এখন এখানে বলা হচ্ছে দেশের সমস্ত সম্পদ যদি বস্ত্র নির্মাণে বস্ত্র তৈরিতে যদি হচ্ছে নিয়োগ করা হয় তাহলে OF1 পরিমাণ হচ্ছে সর্বোচ্চ বস্ত্র হচ্ছে উৎপাদন করা যাবে। সেক্ষেত্রে খাদ্য উৎপাদন হবে 0। আবার আমি যদি সমস্ত সম্পদ শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্রেই লাগাই, সেক্ষেত্রে সর্বোচ্চ খাদ্য উৎপাদন হবে হচ্ছে OF2। সেক্ষেত্রে বস্ত্র উৎপাদন হবে তোমার 0। F1 আর F2 এই যে রেখাটা দেখতে পাচ্ছ, একটা অর্ধ গোলাকৃতির যে রেখাটা, এটা কি আমরা বলতেছি পিপিসি বা পিপিএফ উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা নিয়ে আমরা হচ্ছে আগের লেকচারে আলোচনা করেছি। এখন আমরা বলতেছি একজন মানুষের যেমন সম্পদ সীমিত, একটা সমাজেরও সম্পদ সীমিত। এই হচ্ছে F1 বা F2। যে কোনো এক জায়গায় কি উৎপাদন করা হচ্ছে সম্ভব নয়, কারণ হচ্ছে একটা সমাজের জন্য যে মানুষগুলো বসবাস করে তাদের জন্য বস্ত্র যেমন দরকার, খাদ্যও তেমন দরকার। সেজন্য দুটোই হচ্ছে অল্প পরিমাণ দুটোই উৎপাদন করতে হবে। যদি ডি বিন্দুতে আমরা উৎপাদন করি, ডি বিন্দুতে উৎপাদন করলে ওবি পরিমাণ তোমার বস্ত্র উৎপাদন করা যাবে, আর হচ্ছে জি পরিমাণ হচ্ছে খাদ্য উৎপাদন করা যাবে। এইভাবে হচ্ছে F1 F2 রেখার আর অন্যান্য বিন্দুতেও হচ্ছে একটা সমন্বয় করা যেতে পারে। ইউ বিন্দু দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে অগ্রহণযোগ্য অঞ্চল। আমরা আগেই বলেছি আগের লেকচারে যে হচ্ছে পিপিসি রেখার ডান পাশে উৎপাদন করা সম্ভব নয়, কারণ পিপিসি রেখাটাই হচ্ছে সমাজের মোট সম্পদের হিসাব বা পরিধিটা নির্দেশ করে। আবার পিপিসির ভেতরে এ বিন্দুতে লেখা আছে গ্রহণযোগ্য অঞ্চল। এই বিন্দুতেও যদি উৎপাদন করা হয় তাহলে হবে কি আমাদের সম্পদটা পূর্ণ নিয়োগ করা হবে না, বা সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে না, অনেক সম্পদ হয়তো থেকেই যাবে। এই জন্য বলা হচ্ছে যে দেশের হচ্ছে খাদ্যটা বেশি প্রয়োজন হবে সে দেশ হচ্ছে ডি বিন্দুর ডান পাশের দিকে পিপিসির যে কোনো একটা বিন্দুতে হয়তো উৎপাদন করতে পারবে। আর হচ্ছে যে দেশের হচ্ছে বস্ত্র চাহিদা বেশি সে দেশ হচ্ছে ডি বিন্দুর বাম পাশে উপরের দিকে যে কোনো একটা বিন্দুতে হচ্ছে উৎপাদন করতে পারবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। এখানেও একটা চিত্র আছে।
আগের চিত্রটা ছিল হচ্ছে অর্ধগোলাকৃতি, আর এখনকার চিত্রটা হচ্ছে জাস্ট হচ্ছে চাঁদের মতো। এর পাশের যে হচ্ছে লেখা আছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি, আর হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল কি। আমি বলে দিই যে উৎপাদনের 4টি উপাদান হচ্ছে প্রয়োজন হয় কোনো কিছু উৎপাদন করার জন্য। প্রথমে হচ্ছে ভূমি, দ্বিতীয় হচ্ছে শ্রম, তৃতীয় হচ্ছে মূলধন, আর 4 নাম্বার হচ্ছে সংগঠন। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের 3rd চ্যাপ্টারে হচ্ছে বিস্তারিত আলোচনা আছে। আর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, যখন পরবর্তীতে আরও পড়ানো হবে তোমরা বুঝতে পারবে। আগে আমি পড়ে নিই যে হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি। এখানে দেখো, যে উৎপাদন পদ্ধতিতে প্রতি একক উৎপাদনের জন্য মূলধনের তুলনায় শ্রম বেশি নিয়োগ করা হয় তাকে শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলে। যে দেশে পর্যাপ্ত শ্রম রয়েছে সে দেশে এই কৌশল বেশি কার্যকর। এখন আমি যদি বলি যে হচ্ছে তোমার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তোমার 100 জন শ্রমিক হচ্ছে কাজে নিয়োজিত আছে, আর তার সাথে 10টা মেশিন হচ্ছে তারা 10টা মেশিন নিয়ে কাজ করে। 100 জন শ্রমিক মানে এটা হচ্ছে তোমার শ্রম। আর এই যে 10টা মেশিন নিয়ে কাজ করে, এই 10টা মেশিন হচ্ছে তোমার মূলধন। এটাকে আমরা বলবো হচ্ছে শ্রমনিবিড়, কারণ এখানে শ্রমিক হচ্ছে বেশি ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে তোমার মূলধন হচ্ছে কম ব্যবহার করেছে তুলনামূলকভাবে। আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি দেখি, যেখানে তোমার শ্রমিক ব্যবহার করা হয়েছে 50 জন, আর মেশিন ব্যবহার করা হয়েছে তোমার 80টা। দেখো, এই ক্ষেত্রে হচ্ছে মূলধন বেশি ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে শ্রমিক হচ্ছে তুলনামূলকভাবে কম। এখন দেখো, নিচেরটাতে লেখা আছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল কি। যে উৎপাদন পদ্ধতিতে প্রতি একক উৎপাদনের জন্য শ্রমের তুলনায় মূলধন বেশি নিয়োগ করা হয় তাকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলে। একটা শার্ট বানাতে একজন শ্রমিক যদি হচ্ছে নিয়োগ করা হয়, বা হচ্ছে 5 জন শ্রমিক কাজ করে, একজন শার্ট কাটে, একজন হচ্ছে সেলাই করে, একজন বোতাম লাগায়, একজন ইস্ত্রি করে, 5 জন 5টা কাজ করে, মানে একটা শার্টের জন্য হচ্ছে 5 জন শ্রমিক লাগে। আর হচ্ছে তোমার মেশিন লাগে ধরো 3টা। এক্ষেত্রে বলা হচ্ছে যে ওই একটা শার্টের ক্ষেত্রে ওটা হচ্ছে কি শ্রমনিবিড়, যেহেতু এখানে শ্রমিকটা বেশি লাগে। যে দেশের জনসংখ্যা বেশি সে দেশে তোমার শ্রমনিবিড় উৎপাদন কৌশলটাই বেশি ব্যবহার করা হয়, আর যে দেশে তোমার হচ্ছে মূলধন বেশি, টাকা পয়সা আছে, তারপরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, সেসব দেশে তোমার মূলধন নিবিড় উৎপাদন কৌশলই ব্যবহার করা হয়। আমরা এখন পাশের চিত্রটাতে দেখব। পাশের চিত্রটাতে হচ্ছে OX ভূমি অক্ষে L শ্রম লেবার নির্দেশ করা হয়েছে, আর হচ্ছে OY লম্ব অক্ষে মূলধনের ইংলিশ হচ্ছে ক্যাপিটাল CAPITAL, কিন্তু আমরা এখানে হচ্ছে অর্থনীতিতে সবসময় বড় হাতের কেটাকে, ক্যাপিটাল লেটার কেটাকে হচ্ছে মূলধনের প্রতীক হিসেবে ব্যবহার করি। এখানে আমি যেটা লেখায় আছে যে হচ্ছে একটা চাঁদের মতো একটা রেখা পাওয়া যাচ্ছে, এই রেখাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা আইপির হচ্ছে ফুল যে মিনিংটা হচ্ছে আইসো প্রোডাক্ট কার্ভ। আইসো প্রোডাক্ট কার্ভ মানে হচ্ছে এই রেখার যে কোনো বিন্দুতেই হচ্ছে উৎপাদন করা হোক না কেন সেম পরিমাণ দ্রব্য উৎপাদন করা সম্ভব। যদি L1 লেবার আর K1
মূলধন নিয়ে এস বিন্দুতে উৎপাদন করি, তাহলেও দেখা যাচ্ছে 100টা শার্ট উৎপাদন করা যাবে। বা টি বিন্দুতে L2 পরিমাণ লেবার আর হচ্ছে K2 পরিমাণ মূলধন নিয়ে যদি হচ্ছে উৎপাদন করি, সেক্ষেত্রেও কি 100টা পরিমাণ শার্ট উৎপাদন করা যাবে। এখন কথা হচ্ছে যে কোন দেশ কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বা পদ্ধতি ব্যবহার করবে। যে দেশের মূলধন বেশি সে দেশ এস বিন্দুতে উৎপাদন করবে, যেখানে তোমার K1 মূলধনটা বেশি লাগতেছে, L1 লেবার শ্রমটা কম লাগছে। আর হচ্ছে যে দেশের তোমার শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি ব্যবহার করবে, যে দেশের জনসংখ্যা বেশি সে দেশে হচ্ছে টি বিন্দুতে উৎপাদন করবে, যেখানে L2 পরিমাণ হচ্ছে শ্রম আর হচ্ছে K2 পরিমাণ হচ্ছে মূলধন। মানে এখানে দেখা যাচ্ছে যে OL2 হচ্ছে অংশটা বড় OK2 থেকে। অতএব এস বিন্দুতে উৎপাদন করলে হবে সেটা মূলধন নিবিড় উৎপাদন কৌশল, আর টি বিন্দুতে উৎপাদন করলে সেটা হবে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। এটা একদম হচ্ছে সিম্পল ব্যাপার, যে সমাজে মানুষের মধ্যে মোট উৎপাদনের বন্টন কিভাবে হবে, এই সমস্যাটি হচ্ছে অনেক আগে থেকেই চলে আসছে। তোমার আগে অনেক অষ্টাদশ শতাব্দীর হচ্ছে অর্থনীতিবিদ যারা অ্যাডাম স্মিথকে তো আমরা অর্থনীতির জনক বলি, আর ডেভিড রিকার্ডো, এসব বিষয় নিয়ে খুব আলোচনা, মানে ওনারা খুব গবেষণা করছে। তারপরে হচ্ছে ওনারা যেটা বের করছে সেটা হচ্ছে বন্টন তত্ত্ব, থিওরি অফ ডিস্ট্রিবিউশন। এটা অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে তোমরা হায়ার লেভেলে যখন পড়াশোনা করবে অর্থনীতি বিষয় তখন সেটা জানতে পারবে। এখন হচ্ছে একটা সমাজে দুই ধরনের মানুষ বসবাস করে, একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা হচ্ছে কি গরিব শ্রেণী। এখন সরকার চাইবে কোন ধরনের মানুষের জন্য উৎপাদন করতে। ধনী শ্রেণীর জন্য যদি উৎপাদন করে সেক্ষেত্রে তাকে বিলাসজাত দ্রব্য বেশি উৎপাদন করতে হবে, আর যদি গরিব দুঃখীদের জন্য উৎপাদন করে সেক্ষেত্রে খাদ্য, বস্ত্র, মানে মৌলিক যে চাহিদাগুলো, বাসস্থান, এই ধরনের জিনিসগুলো হচ্ছে বেশি উৎপাদন করতে হবে। এখানে একটা চিত্র দিয়েছি যেখানে হচ্ছে লেখা আছে সম্পদের দক্ষ ব্যবহার। সম্পদের দক্ষ ব্যবহার, এই যে পিপিসি, আবার কিন্তু আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখাটা নিয়েই হচ্ছে সব কিছু আলোচনা করতে পারছি। এখানে দেখো ওই সেম জিনিস বলা হচ্ছে যে সম্পদের দক্ষ ব্যবহার P1 P2, এই যে রেখা, গোলাকৃতির যে রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করা যায় তাহলে সমাজের সম্পদের দক্ষ ব্যবহার হবে, যেটা আমরা বলতেছি। আর যদি বি বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ হচ্ছে সমাজের সম্পদ অত নেই। আর এ বিন্দুতে যদি উৎপাদন করে সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে সমাজে যে সম্পদ আছে সেটা দক্ষ ব্যবহার হবে না, অনেক সম্পদ পড়ে থাকবে, মানুষের হয়তো কাজে দিবে না। পরের যে পয়েন্ট বা টপিক্সটা পড়াবো সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। অর্থনৈতিক সমস্যা তো আমরা জানলাম যে হচ্ছে তিনটা মৌলিক, যে তিনটা সমস্যা সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এবং এই যে তিনটা সমস্যা, এই তিনটা সমস্যার সমাধানের জন্য চারটা মৌলিক কর্মপর্যায় আছে। তার মধ্যে একটা হচ্ছে উৎপাদন, দ্বিতীয়টা হচ্ছে বিনিময়, 3 নম্বরটা হচ্ছে বন্টন, 4 নম্বরটা হচ্ছে ভোগ। এখন মৌলিক সমস্যার সমাধান, প্রথম যেটা সেটা সমাধানের উপায় হচ্ছে তোমার উৎপাদন। উৎপাদন না করলে তো হচ্ছে কোনো সমস্যাই হচ্ছে সৃষ্টি হবে না, কিন্তু উৎপাদন করলে এবং হচ্ছে সেটা কিভাবে উৎপাদন করা যাবে, কতটুকু সম্পদ আছে, সমাজে কোন ধরনের মানুষ বসবাস করে, সেই সব বিষয়গুলো মাথায় রেখেই উৎপাদন করতে হবে। কোনো জিনিস দেশের মানুষের চাহিদা যে জিনিসগুলো বেশি, সেই জিনিসগুলো বেশি উৎপাদন করা হয়। বিনিময়, যেটাকে আমরা এক্সচেঞ্জ বলছি, প্রাচীনকালে মানুষের
যেমন এখন আমরা হচ্ছে টাকা ব্যবহার করি, কয়েন ব্যবহার করি, পয়সা ব্যবহার করি, কিন্তু প্রাচীনকালে এই জিনিসগুলো ছিল না। যখন হচ্ছে টাকা পয়সা বা এই জিনিসগুলো আবিষ্কার হওয়ার আগে মানুষ কীভাবে কাজ করত, একজন মানুষের তাঁতি যে শাড়ি বানায়, তার হয়তো চাল দরকার, সে একজন কৃষকের কাছে যে কি চাল নিয়ে আসলো, কিসের বদলে, শাড়ির বদলে। এই যে বদলটা হতো বিনিময়, এক্সচেঞ্জে, একটা জিনিস দিলাম তার বদল আরেকটা জিনিস নিলাম। প্রাচীনকালে এই পদ্ধতিতে কাজ হতো। কিন্তু বর্তমানে যেহেতু আমরা টাকাটা ব্যবহার করি, এখন বিনিময় বলতে টাকার বদলে আমরা হচ্ছে সব জিনিসগুলো পাই। খাদ্য দরকার হলে টাকা লাগবে, বস্ত্র দরকার হলেও টাকা লাগবে। অর্থাৎ এই যে বিনিময়, মুদ্রা এবং বিকল্প মুদ্রা ব্যবহারের ফলে কি দ্রব্য বা সেবা বিনিময় প্রক্রিয়া সহজ আর কি প্রসারিত হয়েছে। যদি দ্রব্য না থাকতো তাহলে সমস্যা হতো। 3 নাম্বার যেটা বলা হচ্ছে বন্টন, ডিস্ট্রিবিউশন। আমি বললাম যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন এই উৎপাদনের উপকরণ, নিয়োগ বাবদ এই যে জিনিসগুলো ব্যবহার করা হবে। ভূমি যদি ব্যবহার করা হয়, ভূমির মালিককে খাজনা দিতে হবে। শ্রমিককে আমরা মজুরি দিই। মূলধনের জন্য মূলধনের মালিক পায় হচ্ছে সুদ। আর হচ্ছে সংগঠনের জন্য দেওয়া হয় হচ্ছে মুনাফা। এই যে 3টা জিনিস, খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, এই 3টা জিনিস যদি ভালোভাবে বন্টন হয়, সুষ্ঠুভাবে বন্টন হয়, তাহলে সমাজে সম্পদের দক্ষ ব্যবহার হবে এবং হচ্ছে এখানে বৈষম্যের শিকার হচ্ছে কম হবে যদি বন্টনটা ভালোভাবে হয়। আর 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভোগ বা কনজাম্পশন। সমাজের সকল মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য কি? ভোগ করা। এখন এই ভোগই হচ্ছে কর্মপ্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু প্রত্যেকটা মানুষের। উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় এবং ভোগের মাধ্যমে তা নিঃশেষ হয়। এখন এই ভোগ হচ্ছে মানুষের উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু ভোগ করে সর্বোচ্চ তৃপ্তি পাওয়া। একজন আপেল খেয়ে সে সর্বোচ্চ তৃপ্তি পেতে পারে, কোথাও ঘুরতে যেয়ে সে সর্বোচ্চ তৃপ্তি পেতে পারে। এখন সীমিত সম্পদের সাহায্যে মানুষ ইচ্ছা মতো সব কিছু ভোগ করতে পারে না, আমরা যেটা আগেই বলছি। ফলে ভোগের পরিমাণ বৃদ্ধি ও সর্বাধিক উপযোগ লাভের জন্য মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। আর সেজন্যই বলা হচ্ছে যে হচ্ছে মানুষ যতটা হচ্ছে নিয়োজিত থাকবে, সেক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে, সম্পদের সুষ্ঠু বন্টন হবে, সম্পদের সুষ্ঠু বিনিময় হবে। আর সেই সম্পদটাই কাজে লাগিয়ে সুষ্ঠুভাবে উৎপাদন করা সম্ভব হবে। আজকের জন্য এই অল্প টপিকসগুলোই হচ্ছে পড়ালাম তোমাদের। নেক্সট ডেতে যেটা পড়াবো সেটা হবে অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।